ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা কিন্তু নেক্সট উইকে কোন কোন ইভেন্ট হতে চলেছে সেই ইভেন্টগুলো নিয়ে আলোচনা করতে চলেছি, যেগুলো আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে। কিছু কিছু ইভেন্ট ওয়ার্ল্ড মার্কেটকেও ইম্প্যাক্ট করতে পারে। তো ওয়ার্ল্ড মার্কেটকে ইম্প্যাক্ট করলে আমাদের মার্কেটকেও করবে, কারণ সবকটা কিন্তু রিলেটেড বলতে পারেন নিউজগুলো। যেখানে আমরা যদি নিফটিকে দেখলে দেখা যাবে লাস্ট 5 দিনের নিফটি কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে, প্রায় 15% কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যার জন্য আমাদের প্রায় সবার পোর্টফোলিও বেশ হারিভারি হয়ে উঠেছে। তো এখান থেকে কি নিফটি আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে, না এখান থেকে নিফটি ডাউনসাইড মুভমেন্ট দেখাবে? তো সেগুলো কিন্তু যে নিউজগুলো নিয়ে আলোচনা করতে চলেছি বা যেই ইভেন্টগুলো নিয়ে আলোচনা করতে চলেছি সেগুলোর ওপর ডিপেন্ড করছে নেক্সট উইক মার্কেট কীরকম পারফরমেন্স দেখাবে। আমরা যদি ফ্রাইডেতে ইউএসের মার্কেটকে দেখলে দেখা যাবে ডাউ 0.28% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি S&P 500 পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে 0.25%, এবং ন্যাসড্যাকও কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে 0.81%, এবং স্মল ক্যাপ ইন্ডেক্স ইউএসের সেটাও কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে 0.5%-এর ওপরে। তো ইউএসের থেকে কিন্তু কোনো রকম কোনো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে না যেটা মার্কেটকে নেক্সট উইক ইম্প্যাক্ট করবে। তো বলতে পারেন ইউএসের মাহল পজিটিভ রয়েছে। আমরা যদি ইউরোপের মার্কেটকে দেখলে দেখা যাবে ড্যাক্স পজিটিভ ছিল, ফুটসি ইউকের মার্কেট নেগেটিভ ছিল, ড্যাক্স হচ্ছে জার্মানির মার্কেট, এবং ফ্রান্সের মার্কেটকেও দেখলে দেখা যাবে 1%-এর ওপরে পজিটিভ ছিল। ইউরোপের ইন্ডেক্সকে দেখলেও দেখা যাবে কিন্তু পজিটিভ ছিল। তো ওভারঅল ইউরোপের থেকেও কিন্তু কোনো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে না, যে মিলিঝুলি পারফরমেন্স দেখা যাচ্ছে, যে শুধু ইউকের মার্কেট নেগেটিভ ছিল, বাদবাকি কিন্তু সব পজিটিভ ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলা যেতে পারে যে ওয়ার্ল্ডের যে মাহল, সেই মাহল কিন্তু পজিটিভ রয়েছে, অর্থাৎ ওয়ার্ল্ড থেকে কোনো নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে না। স্যার এই উইকেই কিন্তু ইউএসের ইনফ্লেশন ডেটা পাবো, কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা বা সিপিআই ইনফ্লেশন, যেটা প্রিভিয়াস আমরা দেখেছিলাম কত 13ই নভেম্বর বেরিয়েছিল, যা এক্সপেক্ট করেছিল 2.6, সেটাই কিন্তু অ্যাকচুয়াল এসছে কার ইউনাইটেড স্টেটের। তো স্যার আমেরিকার যে ইনফ্লেশন সেই ডেটা প্রিভিয়াস ঠিকঠাক ছিল, কিন্তু এবার এই উইকে আমরা কবে দেখতে পারবো? 11ই ডিসেম্বর। এখন এই 11 ডিসেম্বর ইনফ্লেশনটা কীরকম আসে তার উপর কিন্তু মার্কেট ইম্প্যাক্ট করবে, অর্থাৎ মার্কেট কোন দিকে মুভমেন্ট নেবে। যেখানে আমরা দেখতে পারবো যে আগের ডেটাটা যেটা একটু আগে দেখলাম ফ্ল্যাট ছিল, কিন্তু তার আগের ডেটা যেটা সেপ্টেম্বর মাসের ডেটা অক্টোবরের 10 তারিখে বেরিয়েছিল সেটা 2.3 ছিল, 2.4 বেড়েছে। তার আগের ডেটা যেটা আগস্টে ছিল, সেপ্টেম্বরের 11 তারিখ বেরিয়েছে, যেটা ফ্ল্যাট এসছে। তার আগে ইনফ্লেশন দেখলে দেখা যাবে জুলাইয়ের দেখুন 3 এক্সপেক্ট করা হয়েছিল, 2.9 এসেছিল, 3.1 এক্সপেক্ট করা হয়েছিল, 3% এসছে জুনের ডেটা। তো এখন অর্থাৎ নভেম্বরের যে ইনফ্লেশন ডেটা সেটা কি আসে সেটা আমরা 11 ডিসেম্বর পাবো, তার ওপর কিন্তু মার্কেট অবশ্যই তাকিয়ে থাকবে। তো চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, তাহলে ইনফরমেশনটা সঠিক সময়ে আপনিও পেয়ে যাবেন। স্যার ইউএসের ইনফ্লেশন ডেটার সাথে সাথে কিন্তু আমাদেরও সিপিআই ইনফ্লেশন ডেটা অর্থাৎ ইন্ডিয়ার সিপিআই ইনফ্লেশন ডেটা পাওয়া যাবে, যেখানে প্রিভিয়াস দেখলে দেখা যায় 5.81 এক্সপেক্ট করা হয়েছিল, ইনফ্লেশন 6-এর ওপরে চলে গেছিলো। তো এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, যেটা আমরা 12ই নভেম্বর পেয়েছিলাম। তো এখন এই মাসে কত তারিখে ইনফ্লেশন ডেটা পাবো? 12 তারিখে, অর্থাৎ 11 তারিখে ইউএসের ইনফ্লেশন ডেটা, আমাদের ডেটাটা কিন্তু 12 তারিখে পাবো। এখন দেখার বিষয় যে এই 12 তারিখে ইনফ্লেশন ডেটা কি আসে, তার উপর কিন্তু আমাদের দেশের মার্কেটিং প্রভাবিত হবে। যদি ইনফ্লেশন কন্ট্রোলে চলে আসে তো খুবই ভালো কথা, যদি ইনফ্লেশন কন্ট্রোলে না আসে তাহলে কিন্তু মার্কেট নিচে নামতে পারে। কারণ আমরা পরপর 3টে ইনফ্লেশন দেখলে দেখাবে অক্টোবর, সেপ্টেম্বর এবং আগস্ট, যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কিন্তু বেশি এসছে। দেখলে দেখা যাবে 5.81 এক্সপেক্ট করা হয়েছিল, 6.21 অনেকটা বেশি এসছে। 5% এক্সপেক্ট করা হয়েছিল, 5.49 অনেকটা বেশি এসছে। 3.55 এক্সপেক্ট করা হয়েছিল, 3.65 অনেকটা বেশি এসছে। তো স্যার এই বেশি আসাটা কিন্তু অবভিয়াসলি আমাদের ইকোনমির জন্য খারাপ, এবং তার পাশাপাশি ইনফ্লেশন বেশি এসছে বলেই আমরা যে রেট কাটের স্বপ্ন দেখছিলাম এমপিসির বৈঠকে, সেই রেট কাটের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। রেট কাট কিন্তু এই এমপিসি অর্থাৎ ডিসেম্বর মাসে যে এমপিসির বৈঠক আমরা দেখলাম সেখানে কিন্তু করেনি আরবিআই, যেটা ফ্রাইডেতে দেখেছিলাম। তো এখন দেখার বিষয় যে ইনফ্লেশনটা কন্ট্রোলে আসে কিনা। তো এই ক্ষেত্রেও বলবো যে এই তথ্যগুলো পেতে গেলে কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, তাহলে সঠিক সময়ে সঠিক তথ্যটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে। স্যার আমরা 6 তারিখে দেখেছিলাম
যে এমপিসির আউটকাম এসছে, যেখানে এমপিসি অর্থাৎ আরবিআই কিন্তু রিজার্ভ রেপো রেট যেটা সেটাকে কমায়নি, 6.5 ছিল 6.5ই রয়েছে। তো রেপো রেট কমায়নি ঠিক আছে, কিন্তু তার সাথে ওদের সিআরআর কমিয়েছে, অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও যেটা 4.5 ছিল সেটাই কি করেছে, সেটাই কিন্তু 4% করেছে। তো 0.5% বা 50 বেসিস পয়েন্ট কিন্তু কমিয়েছে। তো এর ফলে ব্যাঙ্কগুলোর হাতে অনেক পরিমাণে টাকা কিন্তু থাকবে এবং সেই টাকাটাই কিন্তু লোনের আকারে মার্কেটের লিকুইডিটি হিসেবে আসতে পারে। তো তার জন্যে আমরা দেখেছিলাম যে ফ্রাইডের মার্কেট হঠাৎ করে পড়েছিল, পরে আবার রিকভারি করেছিল। তো রিকভারি করার পিছনে কিন্তু কারণ হচ্ছে এটাই। এবার ক্যাশ রিজার্ভ রেশিও কি অনেকে জানেন না। ব্যাংকে কি করতে হয়, ব্যাংকে টোটাল তার যা অ্যামাউন্ট জমা পড়ে ডিপোজিট হয় তার 4.5% কিন্তু সিকিউরিটি মানি হিসেবে আরবিআইকে জমা রাখতে হয়। তো সেটাই কিন্তু কমিয়ে কত করেছে, 4% করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাংকের হাতে টাকা থাকবে, সেটাই কিন্তু লিকুইডিটি বাড়ানোর সাহায্য করবে মার্কেটে। তো এর জন্যে আমাদের নিফটি আবার কামব্যাক করেছিল এবং ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছিল ফ্রাইডেতে। এখন দেখার বিষয় যে এই যে এমপিসির আউটকামটা হয়েছে, অর্থাৎ এমপিসির মিটিংটা হয়েছে, সেই মিটিংটাকে ওয়ার্ল্ড মার্কেট কী করে নেয়, বা বলতে পারেন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর কী করে নেয়। আমরা যদি এফআইআই ডেটা দেখি তাহলে দেখা যাবে, দেখুন 6 ডিসেম্বর যেদিন এমপিসির আউটকাম ছিল, সেদিনকে টোটাল তারা পারচেস করেছে কত, 12,013 কারোর, সেল করেছে 13,844 কারোর, অর্থাৎ তারা কিন্তু নেট বিকভ্যালি করেছিল 6 ডিসেম্বর। তার আগে যদি আমরা ডেটাগুলো দেখি তাহলে 5, 4 এবং 3 সেখানে কিন্তু এফআইএসের বাপসি হচ্ছিল, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম। তো স্যার হঠাৎ করে সেল করেছে, অর্থাৎ এখন দেখার বিষয় যে নেক্সট উইকে এই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কী করে। যদি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার বাপসি ঠিকঠাক ঘটে তাহলে কিন্তু আমাদের নিফটি ভালো মুভমেন্ট দেখাবে, কারণ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারের বিকভ্যালির জন্যই কিন্তু নিফটি এতটা নিচে নেমেছিল। তার পাশাপাশি ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখা যাবে যে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 6 তারিখে বাই করেছিল, আর যেই 3 দিন এফআইএসরা বিক্রি করেছিল, সেখানে পারচেস করেছিল, সেখানে ডিআইএসরা কিন্তু সেল করেছিল। তো স্যার এখন দেখার বিষয় যে এফআইটা কি করে, তার উপর কিন্তু মার্কেট কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করছে। স্যার এই উইকে আরেকটা বড় ইভেন্ট, আমাদের আরবিআইয়ের গভর্নর কে শক্তিকান্ত দাস, তো তার সময়কাল কিন্তু শেষ হয়ে এসছে, অর্থাৎ 10 ডিসেম্বর সময়কালের শেষ দিন। এখন দেখার বিষয় যে এই যে তার সময়কাল, এইটাকে গভর্নমেন্ট এক্সটেনশন করে কিনা। দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে, ইজ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস গেটিং অ্যানাদার টার্ম এক্সটেনশন, কারণ এই ইম্প্যাক্টটাও কিন্তু মার্কেটে পড়তে পারে। যেখানে শক্তিকান্ত দাস যথেষ্ট ভালো কিন্তু আমাদের ইকোনমিকে হ্যান্ডেল করছিল অ্যাজ এ আরবিআই গভর্নর হিসেবে, ভালো করছিল। রিসেন্টলি একটু হয়তো খারাপ পজিশনে এসছে, কিন্তু যেখানে ওয়ার্ল্ড মার্কেট ইনফ্লেশনে অবস্থা খারাপ হয়েছিল, সেখানে আমাদের দেশ কিন্তু ইনফ্লেশন কন্ট্রোলে ছিল এবং জিডিপি যথেষ্ট হাই চলছিল। তো আমাদের ইকোনমি ওভারঅল ভালো করছিল। তো এখন দেখার বিষয় যে গভর্নমেন্ট কি করে। তো গভর্নমেন্টের এই ডিসিশনের ওপরেই কিন্তু হয়তো আমাদের মার্কেটকে বা ব্যাঙ্ক নিফটিকে ইম্প্যাক্ট করতে পারে। যদি শক্তিকান্ত দাস থেকে যায় তাহলে হয়তো মার্কেট সেটাকে পজিটিভলি নিতে পারে, আর যদি না থাকে নেগেটিভলি ইম্প্যাক্ট বা রিয়্যাক্ট করতেও পারে। স্যার ইউএসের ইলেকশন হয়ে গেছে, তো ইউএসের ইলেকশন হয়েছে, সেখানে কিন্তু এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের শাসনকাল শুরু হয়নি অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে, যেখানে এখনও জো বাইডেনের শাসনকাল কিন্তু চলছে। তো সেটা জানুয়ারিতে শুরু হবে ট্রাম্পের শাসনকাল। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাইডেন যাওয়ার আগে ইউক্রেনকে আরও অস্ত্রশস্ত্র দিচ্ছে যুদ্ধটাকে জিয়ে রাখার জন্য, অর্থাৎ ইউক্রেন রাশিয়ার। তার জন্য দেখেছিলাম যে কিছুদিন আগে হঠাৎ করে ইউক্রেন কী করেছে, রাশিয়ার ভেতরে আক্রমণ করেছে। তো মাহল একটু গরম হয়ে গেছিলো। তো সেখানে কিন্তু আরও খারাপ নিউজ পাওয়া যাচ্ছে সেখান থেকে, যেখানে ইউএস অ্যানাউন্স করেছে কি যে $1 বিলিয়ন মোর ইন লঙ্গার টার্ম ওয়েপন সাপোর্ট ইউক্রেনকে। যেহেতু এখনও জো বাইডেন রয়েছে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে ইউএসের, তিনি কিন্তু অ্যানাউন্স করেছে, অর্থাৎ ইউএস অ্যানাউন্স করেছে যে 1 বিলিয়নের এখনও পর্যন্ত তারা কিন্তু অস্ত্র সাপোর্ট দেবে কাকে, ইউক্রেনকে। যার ফলে এই নিউজটাও মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে। সাপোর্ট দেবে ঠিক আছে, যদি কিছু সাপোর্ট দিয়ে দেয়, যদিও বা জানুয়ারি থেকে ট্রাম্পের সময়কাল চলবে, যদি কিছু সাপোর্ট দেয় তাহলে কিন্তু ইউক্রেন আবারও রাশিয়ার ওপর অ্যাটাক করতে পারে, যেটা অলরেডি চলছে, মানে বৃহৎ পরিমাণে অ্যাটাক করতে পারে।
তার ফলে কিন্তু মার্কেটকে আবারও ইম্প্যাক্ট করতে পারে এই খবরটা। তার পাশাপাশি স্যার ডলার, রুপির এগেনস্টে কন্টিনিউয়াসলি কিন্তু মজবুত হচ্ছে ডলার, এবং রুপি কন্টিনিউয়াসলি পড়ছে। দেখতে পারবো যে $1 ইকুয়াল টু আমাদের এখন 84.67 রুপি দিতে হবে। মানে বুঝতে পারছেন, ওয়ার্ল্ড ট্রেড হচ্ছে কিসে? ডলারে। তার ফলে আমাদের অনেক বেশি পরিমাণে টাকা কিন্তু আরও পে করতে হবে ওয়ার্ল্ড ট্রেড করতে গেলে কোনো দেশের সাথে, কারণ ডলারের মাধ্যমেই তো ট্রেড হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার রুপি যত উইক হবে তত কিন্তু আমাদের ইকোনমির ওপর এফেক্ট পড়বে, কারণ যেই টাকাটা ব্যয় করে আগে আমরা আনতাম তার থেকে বেশি টাকা পে করতে হচ্ছে, যেহেতু আমাদের ইন্ডিয়ান রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে। তো এটা কিন্তু একটা বাজে নিউজ বলতে পারেন। আস্তে আস্তে রুপি কোথায় যাচ্ছে? 85-এর কাছাকাছি চলে যাচ্ছে $1 ইকুয়াল টু। তার পাশাপাশি একটা ভালো নিউজও আসছে, যেখানে ব্রেন্ট ক্রুড কি হচ্ছে? সস্তা হচ্ছে, বা বলতে পারেন এক জায়গায় স্থিতিশীল রয়েছে, 71.12 ক্রুড চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ক্রুড যত কম থাকবে তত আমাদের ইকোনমির জন্য ভালো, কারণ আমরা এখনও পর্যন্ত 80 থেকে 85% ক্রুড কী করি? বিদেশ থেকে আমদানি করি। তো এই ক্রুড যত সস্তা হবে তত আমাদের ইনফ্লেশনটা কন্ট্রোলে থাকবে। তার পাশাপাশি ক্রুড যত সস্তা হবে তত কেমিক্যাল সেক্টর বলুন বা পেন্ট সেক্টর বলুন বা ক্রুড অয়েল রিলেটেড যেসব কোম্পানিগুলো কাজ করে সেই সব কোম্পানিগুলোর জন্য কিন্তু ভালো হবে। তো এই জিনিসগুলো কিন্তু বা এই নিউজগুলো আমাদের মার্কেটকে নেক্সট উইক ইম্প্যাক্ট করবে। তো অবশ্যই আমরা এই নিউজগুলোর বা এই খবরগুলোর ওপর নজর রাখবো। তো আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।